অভাবী এক গ্রামের শেষ প্রান্ত, জনাজীর্ণ একটি কুঁড়ে ঘরের সামনে। সুজন, আর কতকাল আমরা এই পোড়া গ্রামে পড়ে থাকবো? এখানে না আছে সম্মান, না আছে পেট ভরে খাওয়ার মতো অন্ন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই সূর্য ওঠার সাথে সাথেই আমরা অজানার উদ্দেশ্যে পাড়ি দেব। রতন, গ্রাম ছাড়লেই কি ভাগ্য বদলায়? ভাগ্য তো মানুষের কর্মে আর কপালে থাকে। তবে তুমি যখন বলছো, আমি তোমার সঙ্গে যাব। একাই গ্রামে থাকার কোনো অর্থ নেই। আমার কেবল একটাই চাওয়া, দিন শেষে যেন দুমুঠো অন্ন আর একটু শান্তিতে ঘুমানো যায়। তোমার চিন্তা ওই অন্ন আর ঘুমের মধ্যেই সীমাবদ্ধ সুজন। তাই তুমি আজীবন গরিব রয়ে গেলে। আমার লক্ষ্য অনেক বড়। আমি চাই অফুরন্ত সম্পদ, হীরা জহরত আর রাজার মতো জীবন। আমি শুনেছি এই গ্রামের সীমানা পেরিয়ে ঘন জঙ্গল পার হলে নাকি এমন এক দেশ আছে যেখানে সুখ মানুষের পায়ে এসে লুটিয়ে পড়ে। সুখ কি কেবল সম্পদে থাকে বন্ধু? মনের শান্তিই তো আসল সুখ। চলো, যাত্রা শুরু করা যাক। দেখা যাক ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। সুজন এবং রতন দুজনেই অনাথ। তাদের পরনে মলিন পোশাক। গ্রামের মানুষের অবহেলার পেটের ক্ষুধা তাদের গ্রাম ছাড়তে বাধ্য করেছে। সুজন তার পুটলি নিয়ে বেরিয়ে পড়ল। মধ্য দুপুরের প্রচণ্ড রোদ। সুজন আর রতন হাঁটতে হাঁটতে ক্লান্ত। জঙ্গলের পথ যেন শেষই হতে চায় না। এদিকে তখন তাদের কাছের জলও ফুরিয়ে গেছে। ওফ, কি ভীষণ তৃষ্ণা! সুজন, আমার মনে হচ্ছে আমরা পথ হারিয়েছি। সুখের খোঁজে এসে কি শেষমেশ এই জঙ্গলের প্রাণটা যাবে? ধৈর্য ধরো তো রতন। এই দেখো না, সামনে একটি বট গাছ। তার নিচে মনে হচ্ছে কেউ একজন বসে আছে। চলো ওনার কাছে গিয়ে পথ জিজ্ঞেস করি। এরপর তারা দুজনে বটগাছটির কাছে এগিয়ে যায়। সেখানে এক বৃদ্ধা বসে আছে। তার চুল ধবধবে সাদা, পরনে অদ্ভুত নকশা করা পোশাক, তার হাতে একটি লাঠি। তিনি ছিলেন মায়ামণি বুড়ি। দাঁড়াও, তোমরা কারা? এই গহীন অরণ্যে তোমাদের কি প্রয়োজন? বুড়িমা, আমরা দুটি অবাগা যুবক। আমরা সুখের সন্ধানে গ্রাম ছেড়ে বেরিয়েছি, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। আপনি কি আমাদের কোনো পথের দিশা দিতে পারেন? সুখ? হাহাকার করা মানুষেরা সুখ খোঁজে, কিন্তু চিনে নিতে পারে কজন? আমি মায়ামণি, আমি মানুষের মনের গহীনের খবর জানি। তোমরা কোথা থেকে এসেছো তা বড় কথা নয়, তোমরা কোথায় যেতে চাও সেটাই আসল কথা। বুড়িমা, আমরা কেবল একটু আশ্রয় আর শান্তি চাই। এরপর মায়ামণি বুড়ি লাঠি হাতে দিয়ে সামনের দুটি পথের দিকে ইঙ্গিত করে বলে, এই দেখো, আমার ডান পাশ দিয়ে একটি পথ চলে গেছে আর বাম পাশের দিকে আরেকখানা পথ। এই দুটি পথ ভিন্ন গন্তব্যে নিয়ে যায়। কোন পথে কি আছে বুড়িমা? দয়া করে খুলে বলুন। ডান দিকের পথটি চলে গেছে রত্নপুরীতে। সেখানে রাস্তার ধুলোবালি সোনার গুঁড়ো এবং হীরামণি মুক্তা, সাথে রাজার মুকুটও পড়ে থাকে। কেউ চাইলেই তা তুলে নিতে পারে। সেখানে অফুরন্ত ঐশ্বর্য। অফুরন্ত ঐশ্বর্য। আর বাম দিকের পথে? বাম দিকের পথটি গেছে শান্তিনগরে। সেখানে কোনো সোনাদানা নেই, কিন্তু সেখানে আছে সবুজ ফসলের মাঠ, সুস্বাদু অন্ন আর অফুরন্ত ভালোবাসা। সেখানে গেলে তুমি পাবে একটি সুন্দর সংসার, সুন্দর স্ত্রী আর প্রশান্তির জীবন। অন্ন আর সংসার, ওইসব তো গ্রামেই ছিল। বুড়িমা, আমি ডান দিকের পথেই যাব। আমার হিরে জহরত চাই। হিরে থাকলে খাবার তো আমি যখন তখন কিনে খেতে পারবো। সাবধান বাছা, রত্নপুরীতে সম্পদ আছে, কিন্তু সেখানে কোনো প্রাণের স্পন্দন নেই, সেখানে খাবার নেই। তুমি কি নিশ্চিত ওই পথেই যাবে? আমি নিশ্চিত বুড়িমা। সম্পদ থাকলে খাবার অন্ন দেশ থেকে আনিয়ে নেব। আমি আসছি সুজন। তুমি তোমার পচা ভাতের পথে যেতে চাইলে যাও, আমি চললাম রাজমুকুট পড়তে। রতন আর এক মুহূর্ত দেরি না করে ডান দিকের পথে দৌড় দেয়। এবার তুমি বলো, তুমি কোন পথে যেতে চাও? তুমিও কি এই ছেলের মতো ডান দিকের পথে যেতে চাও? না বুড়িমা, আমার হিরে জহরত প্রয়োজন নেই।
ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না। আমি শান্তি চাই, ভালোবাসা চাই। আমি বাম দিকের পথেই যাব। যাও বাচ্চ যাও, তোমার যাত্রা শুভ হোক। মনে রেখো, সন্তুষ্টি মানুষের সবচেয়ে বড় সম্পদ। ওদিকে রতন তখন ডান দিকের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি বিশাল গুহার সামনে এসে পৌঁছায়। গুহার ভেতরে ঢুকতেই তার চোখ ধাঁধিয়ে যায়। গুহার প্রবেশদ্বার দিয়ে সে যেন এক অন্য রাস্তায় চলে আসে। চারদিকে পাহাড়ের মতো স্তূপ, সোনা, হীরা, চুনি, পান্না, মাটিতে গড়াগড়ি খাচ্ছে স্বর্ণমুদ্রা। আমি কোথায় এলাম? সত্য নাকি সত্য? এত সোনা, এত মণি মুক্তা, আমি এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। সে দৌড়ে গিয়ে এক গাদা হিরে হাতে তুলে নেয়, সোনার মুকুট মাথায় পরে নেয়, গলায় মুক্তোর মালা ঝোলায় এবং সে আনন্দে নাচতে থাকে। ওই সুজনটা একটা হাসতো বোকা, সে গেল ভাতের কোজে, আর আমি এখন রাজা। এই হীরার পাহাড় আমার, এই স্বর্ণমুদ্র আমার। সে মনের সুখে হীরা জহরতের উপর শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে তার পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠে। দীর্ঘ পথ চলায় সে ভীষণ ক্ষুধার্ত। উফ, খিদে পেয়েছে, অনেক বেলা হলো, আগে কিছু খেয়ে নেই। কই, এখানে তো কোনো দোকানপাট দেখছি না। সে চারদিকে তাকায়, শুধু পাথর আর পাথর, সবই দামি পাথর, কিন্তু খাবার কোথাও নেই। কোনো গাছও নেই, কোনো ফলও নেই, এমনকি এক ফোঁটা জলও নেই। কেউ আছেন? আমি এই হিরে দিয়ে খাবার কিনবো। এক থালা ভাতের বিনিময়ে আমি এক মুঠো হিরে দেব। কেউ কি আছেন? তার আওয়াজ কেবল গুহার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। সেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণীও নেই। এ যেন এক নির্জীব, এক পাথরের রাজ্য। অন্যদিকে সুজন বাম দিকের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি সুন্দর উপত্যকায় এসে পৌঁছায়। বাতাসে ফুলের গন্ধ মো মো করছে, পাখিরা গান গাইছে। সামনে একটি ছিমছাম সুন্দর বাড়ি, বাড়ির সামনে ফলের বাগান। সুজন গেটের সামনে দাঁড়াতেই ভেতর থেকে এক অপূর্ব সুন্দরী তরুণী বেরিয়ে আসে। নাম তার পুষ্পাবতী। পথিক, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি কি অনেক দূর থেকে এসেছেন? আগে হ্যাঁ, আমি সুখের সন্ধানে বেরিয়েছিলাম। মায়ামণি বুড়ি আমাকে এই পথের সন্ধান দিয়েছেন, কিন্তু আমি ভাবিনি এই পথ এমন স্বর্গের মতো সুন্দর জায়গায় এসে শেষ হবে। স্বর্গ তো মানুষের মনে থাকে। আসুন, ভেতরে আসুন, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, আমি খাবার বাড়ছি। সুজন ভেতরে প্রবেশ করে। পুষ্পাবতী তাকে পরম যত্নে সুগন্ধি চালের ভাত, মাছ, শাক আর পায়েস খেতে দেয়। সুজন তৃপ্তি করে খেয়ে নেয়। আহ, অমৃত! কতদিন পর এমন পেট ভরে খেলাম। আচ্ছা, আপনি কে? এই সুন্দর পুরীতে আপনি একাই থাকেন বুঝি? আমার নাম পুষ্পাবতী, আমি এই উদ্যানের রক্ষক। আমার বাবা বলেছিলেন একদিন এক সৎ ও সন্তুষ্ট হৃদয়ের মানুষ এই পথে আসবে, সে সম্পদের লোভে অন্ধ হবে না। আমি সেই মানুষের অপেক্ষাতেই ছিলাম। আপনি কি তবে সেই মানুষ? আমি জানি না আমি সেই মানুষ কিনা, তবে আমি সম্পদ চাই না। আমি শুধু এমন একটু আশ্রয় আর আপনার মতো সঙ্গীর ভালোবাসা চাই। তবে আপনার যাত্রা এখানেই শেষ। আমি আপনাকে বরণ করে নিলাম। আজ থেকে এই উদ্যানে ঘর আর এই জীবন সবই আমাদের। সুজনের চোখ আনন্দে ভিজে ওঠে। সে বুঝতে পারে মায়ামণি বুড়ির কথাই সত্য, শান্তি আসল সুখ। দুদিন পার হয়ে যায়। রতনের অবস্থা ওদিকে ভীষণ খারাপ। তার পরনে রাজপোশাক, মাথায় সোনার মুকুট, কিন্তু শরীর দুর্বল। দুদিন ধরে সে এক ফোঁটা জলও পান করেনি। তৃষ্ণায় তার গলা ঠোঁট ফেটে চৌচির। সে একটি হিরে মুখের কাছে নিয়ে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু তাতে করে তার দাঁতে ভীষণ ব্যথা লাগে। এই সোনা দিয়ে আমি কি করব? এই হিরে কি চিবিয়ে খাওয়া যায়? এই মুক্তা দিয়ে কি তৃষ্ণা মেটে? হায় কপাল, আমি কি ভুলটাই না করলাম? আমার বন্ধু সুজন এখন নিশ্চয় পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমাচ্ছে, আর আমি আমি এই সম্পদের পাহাড়ে শুয়ে দুকে দুকে মরছি। সে হিরেগুলো ছুঁড়ে ফেলে দেয়, মাথার মুকুটটাও খুলে ফেলে। চাই না, আমার এসব চাই না। আমি শুধু এক গ্লাস জল চাই, এক মুঠো শুকনো মুড়ি চাই। বিধাতা, আমাকে বাঁচাও। তখনই তার হঠাৎ মনে পড়ে মায়ামণি বুড়ির কথা। হ্যাঁ, বুড়িমা, বুড়িমা নিশ্চয়ই আমাকে বাঁচাতে পারবে। আমি ফিরে যাব, আমি জঙ্গল দিয়ে আবার বুড়িমার কাছে যাব। আমি বলবো আমি ভুল করেছি।
রতন তার শরীরে শেষ শক্তিটুকু সঞ্চয় করে টলতে টলতে আবার সেই জঙ্গলের পথ দিয়ে হাঁটা শুরু করে। রতন কোনো মত মায়ামণি বুড়ির কাছে এসে পৌঁছায়। বুড়িমা সেখানেই বসেছিলেন, যেন তিনি জানতেন যে রতন ফিরে আসবে। বুড়িমা, বুড়িমা, আমাকে বাঁচান, আমাকে একটু জল দিন। তখনই মায়ামণি বুড়ির মনে মায়ার সঞ্চার হয়। সে তার জাদুশক্তির দ্বারা একটু জল রতনকে এনে দেয়। রতন সেই জল পান করে তৃপ্ত হয়। কি হলো কি রতন, তুমি না বলেছিলে সম্পদ থাকলে খাবার কিনে খাবে? রত্নপুরী থেকে তা ফিরে এলে কেন? তুমি তো এখন রত্নপুরীর রাজা। বুড়িমা, আমি মহা মূর্খ। আমি বুঝতে পারিনি যে প্রাণের চেয়ে বড় কোনো সম্পদ নেই। ওই হিরে জহরত সব পাথর বুড়িমা, ওগুলো কোথা মেটায় না, ওগুলো কথা বলে না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভুল তো মানুষই করে, কিন্তু কিছু ভুলের মাসুল যে দিতেই হয়। বুড়িমা, আমি আর সম্পদ চাই না। আপনি আমাকে সুজনের পথটা দেখিয়ে দিন। আমি সুজনের কাছে যাব। আমি জানতে চাই বুড়িমা, আমাকে একবার বাম দিকের পথে যাওয়ার সুযোগ দিন। রতন, ভাগ্যের খেলা বড়ই বিচিত্র। সুযোগ মানুষের জীবনে একবারই আসে। তুমি তোমার লোভের কারণে সেই সুযোগ হারিয়েছো। যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। সুজন তার সন্তুষ্টির পুরস্কার পেয়েছে, আর তুমি তোমার লোভের ফল পেয়েছো। তবে আমি এখন কোথায় যাব বুড়িমা? আমি কি না খেয়ে মরবো? না 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 না, তুমি মরবে না, কিন্তু তুমি শান্তিনগরেও যেতে পারবে না, কারণ শান্তি পাওয়ার যোগ্যতা তুমি হারিয়েছো। তোমাকে আমি তোমার সেই পুরনো গ্রামে ফেরত পাঠিয়ে দেব। না বুড়িমা, ওই গ্রামে নয়। সেখানে তো শুধুই কষ্ট আর অভাব। যে অভাবের কদর বোঝে না তাকে অভাবের মধ্যেই থাকতে হয়। তুমি যদি অল্পতেই তুষ্ট থাকতে, তবে আর সুজনের মতো সুখী হইতে। যাও, তুমি তোমার লোভের প্রায়শ্চিত্ত করো। এ কথা বলেই বুড়িমা তার জাদুর লাঠিটি মাটিতে ঠুকতেই একটা ধোঁয়া সৃষ্টি হয়। এরপর কেটে যায় একটা বছর। সুজন তার শান্তিনগরের বাড়ির বারান্দায় বসে আছে। পাশে পুষ্পাবতী, তাদের কোলে এক ফুটফুটে সন্তান। বাগান থেকে ফুলের ফলের সুবাস আসছে। স্বামী, আপনি কি ভাবছেন? আমি আমার বন্ধু রতনের কথা ভাবছি। সে কি সুখী হতে পেরেছে? সে তো অনেক সম্পদ চেয়েছিল। সম্পদ হয়তো চোখকে আরাম দিতে পারে, কিন্তু আত্মাকে শান্তি দিতে পারে না। আপনি সঠিক পথ বেছে নিয়েছেন বলেই আজ আমাদের এই সুখের সংসার। হ্যাঁ, মায়ামণি বুড়ি ঠিকই বলেছিলেন। ভাগ্য কোনো লটারি নয়, ভাগ্য হলো আমাদের নির্বাচনের ফল। আমি আমার ভাগ্যের খেলায় জিতেছি, কারণ আমি লোভ করিনি। রতন আবার সেই ভাঙা কুঁড়ে ঘরের সামনে বসে আছে। তার পরনে সেই পুরনো মলিন পোশাক, পেটে ক্ষুধা, কিন্তু হাতে সে হীরা জহরত কিছুই নেই। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি বুঝতাম যে জীবনের আসল স্বাদ সোনা জহরত তীরেতে নয়, ভাতে, আর সুজন রাজপ্রাসাদে না থেকেও রাজার মতো সুখী, আর আমি রাজা হয়ে গিয়ে আজ ভিখারি। এই ভাগ্যের খেলায় আমি নিজেই নিজেকে হারিয়েছি। এই কথা বলেই রতন চোখের জল ফেলে, কিন্তু সেই জল মোছানোর কেউ নেই, কারণ তার লোভ তাকে আবার সেই শূন্যতায় ফিরিয়ে এনেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।